মৌমাছির এমন জীবনচক্র আল্লাহ বর্ণনা করেছে যে মৌমাছির এত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছেন। যখন কোনো মৌমাছি মধু সংগ্রহের জন্য বের হয় সারফেসে, তাদের এত মেধা যে রুট দিয়ে তারা যায় মধু সংগ্রহ করে ফেরার সময় ঠিক একই রুট দিয়ে আবার মৌচাকি পর্যন্ত ফিরে। এবং যারা মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে, তারা নিয়ে আসার সময় কোনো মরা গরু ছাগল পরা থাকলে সেখানে মুখ দিয়ে ওই মধুকে যদি কলুষিত করে, তাকে প্রোটেক্ট করার জন্য জল্লাদ মৌমাছি রেডি থাকে মৌচাকের আশেপাশে। তাদের এত তীব্র ঘ্রাণ শক্তি, দূর থেকে তারা টের পায় যে ওই মৌমাছির মুখে এমন মধু আছে যে মধু অকল্যাণকর, দূর থেকেই তার কল্লা কেটে ফেলে দেয়। মৌচাকের নিচে দেখবেন কল্লা কাটা অনেক মৌমাছি পড়া থাকে। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে এবং মানুষের জন্য একটা শেফা হিসেবে এই মধুকে এবং কালোজিরাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছে। এই মধুর জীবনচক্র, মৌমাছির জীবনচক্র, ঘোড়ার জীবনচক্র, গরুর জীবনচক্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে মানুষকে বুঝাচ্ছেন, মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ। এই গরু ছাগল আল্লাহর কথা স্মরণ করে, কিন্তু তোমাকে এত নিয়ামত পূর্ণ করে সৃষ্টি করলাম, কিন্তু তোমরা আমার কথা স্মরণ করো না। একটা হার্ট অটোমেটিক একটা জেনারেটর আপনাকে দিয়ে দিছে, নিয়মিত এটা পাঞ্চ করে। হার্টের মধ্যে যদি ব্লক ধরা পড়ে, 2-3টা ব্লক ধরা পড়ে, অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা নেমে যায়। যথাসময়ে ব্যবস্থা না নিলে হার্ট স্ট্রোক করে মানুষ মৃত্যুবরণ করে। হার্টের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ হয়। খেলাধুলা করতে হবে, শারীরিক ফিটনেস দরকার, ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধি হয় না। যখন তার ডায়াবেটিস হয় তখন ঠিকই টের পায়, আরে যদি একটু দৌড়াদৌড়ি করতাম, তখন মিষ্টি খায় না, তখন নানা ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন কোরআন শরীফের মাধ্যমে, এবং এই কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। আপনাদেরকে আমরা সেই সুশীতল আহ্বানের দিকে ডাকি। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বলতে চাই, মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। যদি সেটা আসতো তাহলে 21 শতকের সভ্যতার এই যুগে আফগানিস্তানে হামলা করে হাজার হাজার শিশু আর নারীদেরকে হত্যা করা হতো না। সেখানে নির্বিচারে মানুষের উপরে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে দুর্বল শিশু আর নারীদেরকে হত্যা করা হচ্ছে। নির্বিকার বিশ্ব মানবতা সভ্যতার ধ্বজা দাঁড়িয়ে তারা আজ নির্বিকার বসে আছে। এর বিরুদ্ধে প্রতিবাদ এবং গণ আন্দোলন তারা দাঁড় করাতে ব্যর্থ হচ্ছে। 20 শতাব্দীতে পৃথিবীতে গণহত্যা তারা সংগঠিত করেছিল, কোটি কোটি মানুষকে পৃথিবী থেকে তারা বিদায় করেছে। সামান্য কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিতে গিয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। যেমনি ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে বনু বকর গোত্র, বনু তাগলিব গোত্রের মধ্যে উটের পানি খাওয়া নিয়ে 40 বছর ধরে যুদ্ধ চলছে, তেমনি ভাবে কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিয়ে আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়ে হাজার হাজার বনি আদম ঘর বাড়ি ছাড়া বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছে, মৃত্যুবরণ করছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে তাদের সভ্যতা। এই মানুষগুলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হওয়ার ফলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ, ধর্ষণ, ছিনতাই, এমন কোনো খারাপ কাজ নাই যার সাথে তারা যুক্ত হয়। এবং মুসলমানের সন্তানেরা এইসব অপকর্মের সাথে যুক্ত হয়। আমি আমার বাংলাদেশে এখানে দাঁড়িয়ে আছি, এই দেশে জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র নেতৃবৃন্দ, তারাও তো করাপশনের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছে। নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে। ছাত্র উপদেষ্টাদের সাথে যে পিএসদেরকে নেওয়া হয়, সে পিএসদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, শত শত কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে দুদক তাদেরকে তলব করা শুরু করছে। অথচ এরা কয়দিন আগে ছিল বিপ্লব এত সহজ জিনিস নয়। বিপ্লবী হওয়াটা তাৎক্ষণিকভাবে হওয়া যায়, কিন্তু টিকে থাকা কঠিন। 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ পরবর্তীতে দুর্নীতি, সাদাবাজি, সম্পদ লুণ্ঠন, বিদেশে সেকেন্ড হোম তৈরি করা, এই জাতীয় অপকর্মের সাথে তারা যুক্ত হয়ে গিয়েছিল। মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে মোরাল ক্রাইসিস। মানি ইজ নট আওয়ার ম্যাটার, নট আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম ইজ অ্যাকচুয়ালি বিল্ডিং আ গুড মোরাল ক্যারেক্টার। এই মোরাল ক্যারেক্টার যার ভিতরে নাই, তার ব্যাপারে বলা হয়েছে when character is lost everything is lost। সবকিছুই আমরা হারিয়ে ফেলি। চরিত্রের উৎকর্ষতা সাধন করেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই সম্পদ যদি আপনি হারিয়ে ফেলেন, একটা দিন আপনি নিজেকে আবিষ্কার করবেন। ওই যে একজন মনীষী বলছে, যদি তোমার সন্তানকে তুমি 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, আর 4th আর হিসেবে যদি রিলিজিয়ানকে তুমি না রাখো, 5th আর হিসেবে তুমি যা পাবে সেটা হচ্ছে রাস্কালজি। অর্থাৎ রিলিজিয়ান ব্যতীত একজন মানুষ, বস্তুবাদী মানুষ তৈরি হয়, তার ভিতরে মানবতা বোধ এগুলো থাকে না। কোটি কোটি টাকা লুণ্ঠন করছে। আওয়ামী লীগের আমলে যারা টাকা লুটপাট করছে $240 বিলিয়ন, এই মানুষগুলো শিক্ষিত, বুয়েটে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিও ছিল, অনেকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি নিয়েছে, বিদেশে লেখাপড়া করেছে, কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কোটি কোটি টাকা এই দেশের মানুষের টাকা তারা লুণ্ঠন করছে। যে টাকা লুটপাট করছে তা দিয়ে বাংলাদেশের 8 বছরের বাজেট হয়ে যায়। 15 বছর ক্ষমতায় থেকে 8 বছরের বাজেটের সমপরিমাণ টাকা লুটপাট করছে। অথচ এই টাকা যদি এই দেশে ইনভেস্ট করা হতো, ইকোনমিক জোন তৈরি করা হতো, তাহলে যুব শ্রেণীর মধ্যে চাকরি নিয়ে এত হাহাকার তৈরি হতো না। দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকা তাদের মাধ্যমে আমরা রেমিটেন্স আয় করতে পারতাম। দেশটা স্বনির্ভরশীল, আত্মপ্রত্যয় একটি উন্নত দেশে পরিণত হতো। আমাদেরকে চরিত্রের এই জায়গায় নো কম্প্রোমাইজিং নীতিতে আসতে হবে। জীবনে এই কথাটা মনে রাখবেন। এখান থেকে বের হয়ে গিয়ে এই শিক্ষিত মানুষগুলো ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে যেখানে চাকরি করবেন, সেখানে আবার দুর্নীতি, ঘুষ বাণিজ্য আপনারাই করবেন। এই মেধাবীদের মধ্য থেকেই তো একটা শ্রেণী এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে যায়। যখন আপনি সরকারি চাকরি করেন, আর এই সরকারি চাকরি করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার মাসিক বেতন হয়, আবার যখন কারো ফাইল সরানোর জন্য আপনাকেই আবার
টাকা নিতে হয়, ঘুষ নিতে হয়, এগুলো মনে রাখবেন, মানুষের ঘাম ঝরা টাকা, এগুলো হচ্ছে অভিশাপ। এগুলো ঘুষ নয়, এগুলো স্পিড মানি না, এগুলো হচ্ছে অভিশাপ। এগুলো নিয়ে ঘরে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে যখন খাওয়াবেন, মানুষের রক্ত খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার সন্তান, আপনার পরিবার পরিজন কখনোই ভালো মানুষে পরিণত হতে পারে না। এই মানুষগুলোর হাতে এমন সন্তানের জন্ম হবে যারা ঐশীর মতো তার বাবাকে রাতের অন্ধকারে জবাই করে হত্যা করবে নেশার টাকা দিতে না পারার কারণে। এরকম চরিত্রহীন মানুষ এইখান থেকে জন্মাবে। আমরা চাই না এই সমাজ আর হিংস্রতার দিকে ধাবিত হোক। সমাজের সম্পদের সঠিক বন্টন এগুলো আমাদেরকেই করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানাবো, আজকে আমরা এখানে বসে আছি, টুডেস ইয়ুথ টুমরোস লিডার, উই আর দ্য ফিউচার অফ দিস নেশন, প্লিজ বাইল্ড ইয়োরসেলফ ফর দ্য নেশন। এই নেশনকে যদি গড়ে তুলতে হয়, এই ইয়াং জেনারেশনের পারসেপশনকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলবো, প্রত্যেকেই দাসত্বের জীবন থেকে বের হয়ে এক একজন আত্মপ্রত্যয়ী স্বনির্ভরশীল মানুষ হিসেবে যেন নিজেদেরকে গড়ে তুলতে পারে। আপনারা যদি উদ্যোক্তা হতে পারেন, ব্যাংকগুলো লোন দেয় কাদেরকে? এসালম গ্রুপকে লোন দেয়। বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে ৭৬,০০০ কোটি টাকা লোপাট করছে। ব্যাংকে টাকা জমা দেয় কারা? আপনি আমি তো টাকা জমা দিই। আপনি আমি টাকা জমা দিয়ে যখন বলি ব্যাংক তুমি আমাকে লোন দাও, আমি ব্যবসা করবো, আমাকে দেবে না, তেল মাথায় তেল দেয় তারা। বসুন্ধরা গ্রুপকে টাকা দেয় তারা, বড় বড় গ্রুপগুলোকে তারা টাকা দিয়ে বিশাল বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলে। এ কারণে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশে ৫% মানুষের কাছে বাংলাদেশের ৯২% সম্পদ জিম্মি হয়ে আছে। এই সম্পদে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ইয়াং জেনারেশন লেখাপড়া করে বের হবে, কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে উন্মুক্ত কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে দিতে হবে, তাদেরকে উদ্যোক্তা তৈরি হতে হবে, তাদের আত্মপ্রত্যয়ী ভাবে গড়ে তুলতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে। এভাবে যদি আমাদের জেনারেশন তৈরি হয়, তাহলে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে সেই আহ্বান জানাই, আপনাদের এই 2 বছর প্রত্যেকেই নিজের জায়গা থেকে কম্পিটিশনে নেমে পড়েন। অমুক বন্ধুর ফাঁদে পড়িয়েন না যে বন্ধুর নিজের লেখাপড়া নাই, ভবিষ্যৎ নাই, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, চিন্তাই করে যে একটা মুদি দোকান দিয়ে বসবো। এই বন্ধুর সাথে মিলেমিশে আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না। এই জার্নিটা অনেক কঠিন জার্নি। এই পর্যন্ত আসতে গিয়ে আপনার অনেক বন্ধু আপনার সাথে ছুটকে পড়ে গিয়েছে। সুতরাং ইন্টারমিডিয়েটের ওই জায়গায় গিয়ে যে 40% ফেল করবে, এই 40%-এর খাতায় আপনি আপনাকে নাম লিখিয়েন না। আল্লাহর রাস্তায় 2টা বছর চোখের পলকে পড়ে চলে যাবে। একটু পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, নিজের টার্গেট সেট করেন, অ্যাম্বিশন সেট করেন। যদি এটা সেট করতে পারেন, আপনার জন্য একটি সুন্দর সময় অপেক্ষা করছে। এই বাংলাদেশ আপনার কাছ থেকে কিছু পাবে, এই জাতি আপনার কাছ থেকে কিছু পাবে। নিজেকে সেভাবে অদম্য স্পৃহা নিয়ে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।